আমি সঞ্জয় কর্মকার, সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন ও তার পর্যালোচনা। অখ্যাত এনসিপিআই বিখ্যাত হয়ে গেল, এখন তার সাংসদ সংখ্যা 20। তৃণমূলের বিক্ষুব্ধ বা বিদ্রোহী গোষ্ঠী তারা নতুন রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্তিকরণ ঘটিয়েছে। সেই রাজনৈতিক দলটি হলো এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। শোনা যাচ্ছে যে সাঁকরাইলে তাদের নাকি একটা শাখা অফিসও আছে। সেখানকার প্রতিনিধিরা জানাচ্ছেন যে তারা নির্বাচনেও অংশগ্রহণ করেছেন এবং তারা ভবিষ্যতেও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন এবং অংশগ্রহণ করবেন। কিন্তু এই মুহূর্তে তাদের পড়ে পাওয়া 14 আনা সাংসদ সংখ্যা 20, যা তাদের কাছে একটা অভাবনীয় বা অকল্পনীয় পাওয়া। আইনি জটিলতা এড়াতেই তৃণমূলের বিক্ষুব্ধ বা বিরোধী গোষ্ঠী তারা এই পথ বেছে নিয়েছে। অবশ্যই বিজেপির সাথে আলোচনা সাপেক্ষে এইটা করা হয়েছে। অভিষেক মনু সিংভি এর আগেই একটা ইঙ্গিত দিয়েছিলেন যে আলাদা করে ব্লক করার কোনো সাংবিধানিক রীতি বা আইন ভারতীয় সংবিধানে নেই, সেক্ষেত্রে তাদের সাংসদ পদ খারিজ হয়ে যাবে। পরবর্তী সময় কপিল সিব্বাল অবশ্য এই এনসিপিআইয়ের সঙ্গে সংযুক্তিকরণ নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেছেন যে না, এভাবেও এটা করা যায় না, এভাবে সংবিধানে কোনো আইন নেই, কোনো প্রভিশন নেই। অবশ্যই স্পিকার তাদের বললেও তাদের সাংসদ পদ খারিজ হয়ে যাবে। কপিল সিব্বাল অবশ্য অভিষেক মনু সিংভি এইসব আইনজীবীরা অভিষেক ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় আইনজীবী। তারা এর আগে বহু আইনি লড়াই লড়েছেন অভিষেক ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির পক্ষ থেকে এবং পূর্বতন রাজ্য সরকারের তরফ থেকে। ফলে কপিল সিব্বাল একটু বলেই রেখেছেন যাতে তিনি আইনি লড়াইটা লড়তে পারেন। সূত্রের খবর যে কপিল সিব্বাল নাকি এই আইনি লড়াইটা লড়বার ইচ্ছা প্রকাশ করেছেন। তৃণমূল অবশ্য এখনও সেভাবে কোনো কিছু প্রকাশ করেনি বা বলেনি। তৃণমূল বলতে আদি তৃণমূল বা মমতা ব্যানার্জির তৃণমূল, যে তৃণমূলের জাতীয় মুখপাত্র হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য স্তরের মুখপাত্র হচ্ছে কুণাল ঘোষ, এবং তাদের আরেক তিনি হচ্ছেন কপিল সিব্বাল। এই তিন কই হচ্ছে মমতা ব্যানার্জির ভরসা। কিন্তু রাজনৈতিকভাবে তারা লড়াই করার মতন এখন শক্তিতে নেই, কারণ তাদের 20 জন সাংসদ বিক্ষুব্ধ হয়ে এনসিপিআইয়ের সঙ্গে মিশে গেছে এবং তারা এনডিএর সঙ্গে থাকবে এবং এনডিএর হয়ে কাজ করবে। এই সাংসদরা এখন আর মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন নেই বা মমতা ব্যানার্জির কর্তৃত্ব তারা আর মানবার জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে না। তবে এরপর অবশ্যই আইনি আদালত হবে। সেই আইনি আদালতটা হচ্ছে কপিল সিব্বাল হয়তো সুপ্রিম কোর্টে যেতে পারেন এই সাংসদদের বিরুদ্ধে। কিন্তু যদি দেখা যায় যে সুপ্রিম কোর্ট রায় দেয় যে এটা আইন বিরুদ্ধ, তাহলে তখন আবার দেখা যাবে কি হবে, এই সাংসদরা কি করে। কিন্তু যদি সুপ্রিম কোর্ট এই রায় দেয় যে এটা বৈধ, এই সাংসদরা যা করেছেন সেটা কোনো আইন বিরুদ্ধ কাজ করেনি, তখন তাদের জয় তো হবেই। এরপর তৃণমূলের যে মূল প্রতীক জোড়াফুল, ঘাস ফুলের ওপর জোড়াফুল, সেই প্রতীক নিয়েও লড়াই হবে, আইনি লড়াই হবে এবং তারা তৃণমূলের প্রতীক অবশ্যই চাইতে পারে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে জানিয়েছেন যে তাদের
সদস্য সংখ্যা 65 হলো আজকের তারিখ অনুযায়ী। 3জন নাকি তারা ব্যক্তিগতভাবে স্পিকারের কাছে, রাজ্যসভার স্পিকারের কাছে, রাজ্য সরকারের স্পিকারের কাছে নাকি চিঠি দিয়ে গেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবশ্য সেই 3জনের নাম প্রকাশ করেননি, কিন্তু তাদের সদস্য সংখ্যা এই মুহূর্তে 65 আজকের তারিখ অনুযায়ী। হয়তো এটা বাড়তে পারে। ফিরহাদ হাকিম, পূর্বতন মেয়র ফিরহাদ হাকিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেছেন, সাক্ষাৎ করে গেছেন। তিনি হয়তো জল মাপছেন যে কোথায় থাকলে কিভাবে তার পরবর্তী পদক্ষেপ হলে তিনি সুরক্ষিত থাকবেন এবং তার রাজনৈতিক জীবন সুন্দর হবে বা আইনমুক্ত হবে। দেখা যাক কি হয়। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরাও তারা এই প্রতীক দাবি করবে তৃণমূলের, এবং তারা বলবে যে তারাই আসল তৃণমূল। এরপরে যে আইনি লড়াইটা হবে সেটা হচ্ছে তৃণমূলের বিপুল অর্থভাণ্ডার। এই বিপুল অর্থভাণ্ডারও পরবর্তীকালে সাংসদরা দাবি করবে, বিক্ষুব্ধ সাংসদরা দাবি করবে। তার জন্য তারা আইনের পথও নেবে বা আইনের দ্বারস্থ হবে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যারা আসল তৃণমূল বলে নিজেদের দাবি করবে, তারাও এই তৃণমূলের বিপুল অর্থভাণ্ডার যেটা রয়েছে সেটাও তারা দাবি করবে। ফলে এই নিয়ে একটা আইনি লড়াই চলবে, আইন আদালত চলবে। দেখা যাক সেটা কি হয়, সময় তা বলবে, সময় তা স্থির করবে। কিন্তু অভিষেক ব্যানার্জিকে আজকে ইডি তলব করেছে। 9 ঘন্টা 45 মিনিট হয়ে গেল, ইডির জিজ্ঞাসাবাদ চলছে। এখনও ইডির দপ্তর থেকে অভিষেক ব্যানার্জি বার হয়নি। দেখা যাক পরবর্তী সময় কি ঘটে বা কি ঘটতে চলেছে, সেগুলো জানা যাবে বা দেখা যাবে। তবে মমতা ব্যানার্জির নিজের একটা কৌশল ছিল যে তিনি যদি জেতেন, অর্থাৎ তিনি নিশ্চিত ছিলেন যে এবারের বিধানসভায় তিনি জিতবেন, এবং জিতলে তিনি এইটাই দাবি করবেন যে তিনি অপরাজেয়, তিনিই একমাত্র নরেন্দ্র মোদীর বিকল্প এবং বিজেপিকে হারিয়ে দেওয়ার একমাত্র সৈনিক হচ্ছে তিনি, এবং তিনি রাহুল গান্ধীর বিকল্প হয়ে উঠতে চাইবেন। এবং ইন্ডি জোটের ভেতরে তিনি একটা বৈঠকও মানে বিক্ষুব্ধ একটা ব্লকও তৈরি করে ফেলেছিলেন শিবসেনা, উদ্ধব ঠাকরে, মুলায়ম সিং যাদব, কেজরিওয়ালকে নিয়ে। এবং মমতা ব্যানার্জি আগামী 2029-এর প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে দাবিদার, সেটা তৃণমূলের তরফ থেকে জোরালোভাবে দাবি করা হবে এবং প্রচার করা হবে। এবং এই কাজে সবথেকে বেশি অগ্রণী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছিল ডেরেক ওব্রায়েন। অবশ্য সেই কাজে এখন জল ঢেলে দিয়েছে বাঙালির জনতা এবং বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন যে যদি এবারের বিধানসভায় জেতে তাহলে তিনি ঝাঁপিয়ে পড়বেন একেবারে দিল্লির রাজনীতিতে, এবং সেখানে তিনি একবার প্রধানমন্ত্রী হওয়ার শেষ চেষ্টা করবেন। এবং তা যদি তিনি করতে পারেন তাহলে তার একটা স্বপ্ন পূরণ হবে, তার একটা অভিলাষ পূর্ণ হবে। যদিও সেটা আজ আর সম্পন্ন হবে কি না বা তার সেই স্বপ্ন পূরণ হবে কি না তা বলা খুব মুশকিল, সময় তা বলবে। তবে এই মুহূর্তে তিনি রাজ্য রাজনীতিতে অপান্তেও হয়ে গেছেন এবং ক্ষমতাহীন হয়ে গেছেন। তার নিয়ন্ত্রণ কোনো আর বাংলার রাজনীতিতে নেই এবং সংসদীয় রাজনীতিতেও তার আর কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি আর কোনো গোষ্ঠীর বা কোনো দলের নিয়ন্ত্রক নয়। তার হাতে এখন মাত্র 3-4 জন সাংসদ রয়েছে। যাই হোক, সময় বলবে কি হবে। মমতা ব্যানার্জির হয়তো এটাই ভবিতব্য। তার অহংকার দর্পচূর্ণ হয়েছে, তার যে আমিত্ববোধ তারও দর্পচূর্ণ হয়েছে। তিনি কোনোদিন আমরা বলবার চেষ্টা করেননি বা আমরা বলতে পারেননি। সর্বদাই তিনি বলেছেন আমি করছি, আমি করব, আমি করেছি, আমি যাচ্ছি, আমি ভেঙে দেবো। এই রকম সব আমিত্বের মধ্যেই তিনি বিরাজমান ছিলেন। যাই হোক, এখনকার প্রতিবেদন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সম্ভব হলে শেয়ার করবেন। নমস্কার।